সবাই একসাথে মিষ্টি মুখ করলো। আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হলো আগামী শুক্রবার ঘরোয়াভাবে শুধু নিকটস্থ আত্মীয় স্বজনদের নিয়ে এঙ্গেজমেন্ট হবে। রুহানিয়া যখন ঘরে গিয়ে চৈতিকে খবরটা দিল, চৈতি খুশিতে কেঁদেই ফেলেছে। বিশ্বাসই করতে পারেনি বাবা এত সহজে সম্পর্কটা মেনে নেবে। মনের ভিতর রং বেরঙের প্রজাপতি উঠছে যেন। কাব্যের চলে যাওয়ার সঙ্গে সঙ্গে যেন বাড়িতে খুশির ধুম পড়ে গেল। মনের খুশিতে চৈতি যখন একা একা লাফাচ্ছিল, নাচছিল, তখন আনিস ইসলাম রুমে প্রবেশ করেন। বিব্রত ভাব তার চোখে মুখে। চৈতি তখনও ভয় পাচ্ছিল। আনিস ইসলাম চলে যাওয়ার জন্য উদ্যত হয়ে বললেন, ঠিক আছে, আমি পরে আসছি। চৈতি বাধা দিয়ে ভয়ে ভয়ে বলল, পরে কেন আব্বু, এক্ষুনি আসো না। শিওর? হ্যাঁ। আনিস ইসলাম মেয়ের সামনে এসে দাঁড়ালেন। গম্ভীর মুখে এখন হাসির ছোঁয়া। চৈতির মনটা আরও ভালো হয়ে গেল। তিনি চৈতির মাথায় হাত রেখে বললেন, তুমি খুশি তো? লজ্জায় হোক কিংবা ভয়ে হোক চৈতি কোনো উত্তর দিতে পারল না। মাথা নত করে রাখলো। আনিস ইসলাম মেয়েকে জড়িয়ে ধরে বললেন, বাবাকে আর ভয় পেতে হবে না। আমি সব সময় চাই তুমি ভালো থাকো। তোমার হাসিতেই আমি প্রাণ খুঁজে পাই। জীবনে প্রথম ভালোবাসা হলেও তুমি সঠিক মানুষ খুঁজে নিয়েছো, তাই আমারও আর বাধা দেওয়ার প্রয়োজন হয়নি। ভুল কাউকে ভালোবাসলে অবশ্যই আমি এই সম্পর্ক মেনে নিতাম না। এতে যদি তোমার চোখে খারাপও হতাম, তাতেও আমি এই সম্পর্কে রাজি হতাম না। ছেলে মেয়েদের ভালোর জন্য মাঝে মাঝে খারাপ হতে আপত্তি নেই। সে যা হোক, ওই খারাপ হওয়া আমার প্রয়োজন পড়েনি। তবে একটা কথা মা, পড়াশোনাটা ঠিক মতো করো। এমনকি বিয়ের পরেও পড়াশোনা নিয়ে কোনো রকম হেলাফেলা করো না। আমি অনেক মেয়ে দেখেছি যারা সর্বোচ্চ সুযোগ সুবিধা থাকার পরেও শুধুমাত্র নিজেদের গাফিলাতির কারণে পড়াশোনাটা আর করেনি। এই একই ভুল তুমি কখনো করো না। ইন্টার পর্যন্ত আমার কাছে রেখেই তোমাকে পড়াবো। বাকিটা কিন্তু তোমার ইচ্ছার উপর নির্ভর করছে। তখন কিন্তু আমার জোর কর্তৃত্ব তোমার উপর খাটবে না। আমার খুব ইচ্ছে ছিল তুমি গ্র্যাজুয়েট কমপ্লিট করবে, এরপর তোমাকে বিয়ে দেব। কিন্তু যখন সম্পর্কে জড়িয়েই পড়েছ, তখন আমিও চাই না আমার মেয়ে কোনো ভুল পথে পা বাড়াক। তবে মনে রেখো, পড়াশোনায় কিন্তু তোমাকে তোমার একটা পরিচয় তৈরি করতে সাহায্য করবে। তাই যত যাই হোক জীবনে, তোমার কাছে আমার অনুরোধ, কঠিন বিপদের সময়েও যেন ভেঙে না গিয়ে মাথা উঁচু করে দাঁড়াতে পারো। আমি এটাই চাই। বাবার কথাগুলো মনোযোগ দিয়ে শুনছিল চৈতি। মাথা তুলে গালে চুমু খেয়ে বলে, আমি তোমার সব কথা অক্ষরে অক্ষরে পালন করব আব্বু। খুশি হয়ে পরম মমতায় মেয়ের কপালে চুমু খেলেন আনিস ইসলাম। এইদিকে বুঝলি মামা, শেষমেশ কাব্য ছাঁকাটা মেরে দিল। হাসতে হাসতে জিয়াদের উদ্দেশ্যে বলল তিতাস। জানলার পাশে সিটে বসে চৈতির সাথে ফোনাফলে ব্যস্ত কাব্য। জিয়াদও খোঁচা মেরে বলে, আরে বাপ রে বাপ, ওর বাসায় তো যাচ্ছি নাকি, তখন কি কথা বলা যাবে না? ট্রেনটা হয়ে যাক, তারপর মন প্রাণ খুলে কথা বলবি। কাব্য ফোনটা কান থেকে নামিয়ে বলল, বিয়ে ঠিক হওয়ার সময় শ্বশুরমশাই কি শর্ত জুড়ে দিয়েছে শুনিসনি? মাঝখানে 2 দিন মেপে মেপে কথা বলেছি। চৈত্র কথা বলার বায়না করলেই ধমকে ধমকে পড়তে বসিয়েছি। আজকের দিনটা পড়া থেকে ওর ছুটি, তাই অল্প একটু সময়ও অপচয় করছি না, বুঝলি? তাছাড়া 2 দিনের জমিয়ে রাখা অনেক কথা আছে, যেগুলো সামনাসামনি বললেও শেষ হবে না। তিতাস বলল, ঠিক আছে, বল তাহলে, তোদেরই তো দিন। কাব্য বাঁকা হেসে বলল, মন খারাপ করিস না, তোর দিশাও এসেছে ওর বাসায়। কাব্য ফোনে কথা বলা ব্যস্ত হয়ে পড়ে। জিয়াদ চোখ পাকিয়ে তিতাসকে জিজ্ঞাসা করে, কি রে, আমার শালিকার সাথে কি চলছে? আরে কিচ্ছু না, কাব্য মজা করেছে। মজা করে দিশার কথা কেন বলবে? শেষমেশ তুইও। আরে তেমন কিছু না ভাই, এমনি একটু আদ্রু ভাল লাগে আর কি। ওই একটু আধটু থেকেই আমি কাব্য ফেঁসেছি। এখন দেখছি তুইও এই পথেই হাঁটছিস। সুব্বুড়ো জানলে কান ধরবে। জীবনেও আর কোনো দিন বন্ধুদের বাসায় নিয়ে যাবে না।
ওর কথা শুনে তিতাস শব্দ করে হাসছে, হাসতে হাসতে বলে, মন্দ কি, এই সুযোগে 4 বন্ধুর বন্ধন আরও দৃঢ় হবে। তার মানে তুই সত্যি সত্যি দিশার পেছনে পড়েছিস? ও আল্লাহ, এত দূর! খবরদার এখন প্রপোজ করিস না ভুলেও। কেউ যদি জানতে পারে শেষমেশ আমার সাথে রুহির বিটাও হবে না সন্দেহ। তিতাস হেসে বলল, না মানে ফেসবুকে একটু একটু কথা হয়, চিল, চাপ নিস না, জানবে না কেউ, অ্যাটলিস্ট তোর বিয়ের আগে আর কেউ জানবে না। কাব্য ফোন রেখে বলল, কিন্তু আমি জেনে গেছি। তুই তো আগেই সব জানিস, কথা বলা শেষ। না, ওর জন্যই রাখতে হলো। এখন নাকি রেডি হবে? ধৈর্য ধরো বৎস, আর তো মাত্র কিছুক্ষণ বাকি। সমুদ্র ওর বাবা মায়ের সাথে আজ সকালে চৈতিদের বাসায় এসেছে। বাড়িতে ঢুকে সে সর্বপ্রথম চৈতির রুমে ছুটে এসেছে। দিশা আর রুহানে মিলে তখন চৈতিকে সাজাচ্ছিল। সমুদ্র তখন প্রশ্ন করেনি কোনো, খাটের উপর চুপটি করে বসে চৈতির সাজসজ্জা দেখছিল। দিশা দুষ্টুমি করে সমুদ্রকে জিজ্ঞাসা করলো, সমুদ্রবাবু, চৈত্রীকে কেমন লাগছে বলো তো? সমুদ্র দুহাত প্রসারিত করে বলল, আমার সুইটহার্টকে এগুলো সুন্দর লাগছে। আর শাড়িটা? শাড়িটাও সুন্দর। শাড়িটা কে দিয়েছে জানো? কে? কাব্য ভাইয়া। ওয়াও, কাব্য ভাইয়ের চয়েস অনেক সুন্দর। তার সাথে কথা হলে আমার হয়ে থ্যাংক ইউ বলে দিও। রুহানি এক পর্যায়ে হেসে বলল, আসলে কাব্য ভাইয়ার পছন্দ অনেক সুন্দর। সে কিন্তু তোমার পছন্দের আরও একটা জিনিস পছন্দ করে বসে আছে জানো? বলো কি? সত্যি বলছি। তার মানে কাব্য ভাইয়ের পছন্দ আর আমার পছন্দ এক? ইয়ে, তাহলে তো বলতে হবে আমার পছন্দ অনেক ভালো। দিশা আর রুহানিয়া হাসলো, শুধু কিছু বলল না। কাব্যরা এসেছে শুনে সমুদ্র এবং আরও বাচ্চারা দৌড়িয়ে ড্রয়িং রুমে গেছে। বাড়িতে আজ 2 পরিবারের আত্মীয় স্বজন ছাড়া বাইরের কোনো মানুষ নেই। কাব্য পার্পল রঙের একটা পাঞ্জাবি পরেছে, চৈতিকেও সেই একই রঙের শাড়ি, চুড়ি, গয়না, দুল কিনে পাঠিয়েছে। সবাই যখন কথা বলায় ব্যস্ত, কাব্য তখন দিশাকে ইশারায় জিজ্ঞাসা করলো, চৈত্র কোথায়? দিশারা ইশারা বুঝতে না পেরে কাছে এলো, ফিসফিস করে বলল, কি বললে? বুঝিনি। কাব্য ফিসফিস করে বলল, চৈত্র কোথায়? ও তো ঘরে। একটু দেখা করিয়ে দাও না। একটু পর তো এমনিতেই দেখা হবে, এখন আবার কেন? প্লিজ। দিশা আশেপাশে একবার তাকিয়ে বলল, ঠিক আছে, তবে বেশিক্ষণ কথা বলা যাবে না কিন্তু। ওকে ওকে। চৈতির রুমের সামনে গিয়ে দিশা বলল, ভেতরেই আছে চৈত্রী, আমি দাঁড়াচ্ছি এখানে। কাব্য হেসে বলল, থ্যাংক ইউ শালিকা। থ্যাংক ইউতে কাজ হবে না, আমার গিফট লাগবে। সময় মতো পেয়ে যাবে। বলে কাব্য রুমে ঢুকলো। তিতাস তখন দরজার সামনে এসে দাঁড়ালো। দিশা গম্ভীর মুখে বলল, এখন ভেতরে যাওয়া যাবে না। জানি, তাছাড়া ভেতরে আমারও কোনো কাজ নেই। তুমি একা একা পাহারা দিচ্ছ, তাই ভাবলাম আমিও তোমাকে সঙ্গ দিই। দরকার নেই, চলে যান আপনি। তুমি কি কোনো কারণে রেগে আছো আমার উপর? আপনি রাগ করার মতো কোনো মানুষ নাকি? তাছাড়া আপনার উপর তো রাগ করবে পাপিয়া। তিতাস ভ্রুকুচকে বলল, পাপিয়াকে তুমি চেনো কিভাবে? এই তো আসল জায়গায় হাত দিয়ে ফেলেছি, তাই না? আপনি কি ভেবেছিলেন সত্যিটা আমি জানতে পারবো না? দিশার থেকে কিছু লুকানো এত সহজ না। কমেন্ট দেখেই আমার সন্দেহ হয়েছে। আরে বাপ, তুমি শুধু শুধু ভুল বুঝছো। পাপিয়ার সাথে আমার কিচ্ছু নেই, ও আমাদের কলিগ। খবরদার, মিথ্যে বলবেন না।
সত্যি, আমি মিথ্যে বলছি না। তাছাড়া ও বিবাহিত। কমেন্টে হয়তো ফাজলামি করেছে। বিশ্বাস না হলে তুমি কাব্য, জিহাদ, শুভ্র ওদেরকে জিজ্ঞেস করে দেখো। দিশা ভিংচি কেটে বলল, ঠিক আছে, আমি তো কিছু মনে করিনি, এমনিই বললাম আর কি। দিশার মিথ্যা শুনে তিতাস মাথা দুলিয়ে হাসল। কাব্য রুমে প্রবেশ করে দেখলো বারান্দায় দরজার সামনে চেয়ার নিয়ে বসে আছে চৈতি। বারান্দার দরজা চাপানো। কাব্যকে দেখা মাত্রই চৈতি উঠে দাঁড়ালো, 2 হাত প্রসারিত করে বাধা দিয়ে বলল, এখন বারান্দায় যাওয়া যাবে না। কাব্য বিস্ময় নিয়ে বলল, কেন, বারান্দায় কি? জিহাদ ভাইয়া আর রুহি আপু পার্সোনাল কথা বলছে, আপনার প্রবেশ নিষেধ। কাব্য এগিয়ে গেল, চৈতির কোমর ধরে কাছে এনে 2 হাতে জড়িয়ে ধরে বলল, ওদেরকে তো আমার দরকারও নেই, আমি তো এসেছি তোমার কাছে। চৈতির 2 হাত কাব্যের বুকের উপর, চোখে মুখে অস্বস্তির ছাপ। কাব্য নির্নিমেষে দৃষ্টিতে তাকিয়ে রয়েছে চৈতির দিকে। সে আবেশিত কণ্ঠে বলল, তোমার শাড়িতে এত দারুণ কেন লাগে চৈত্র? দ্বিতীয়বারের মতো আমি ঘায়েল হয়ে গেলাম। চৈতি 2 হাত কাব্যকে ঠেলে দূরে সরানোর চেষ্টা করছে, ফিসফিস করে বলছে, ছাড়ুন, কেউ রুমে এসে দেখে ফেললে খবর হয়ে যাবে। কিচ্ছু হবে না, বাইরে তিতাস আর দিশা আছে। আপনি ওদেরকে পাহারা দিতে রেখেছেন? হ্যাঁ রেখেছি, তুমি যে জিহাদ আর রুহিকে পাহারা দিচ্ছিলে। চৈতি এবার শব্দ করে হেসে ফেলল। কাব্য মুগ্ধ হয়ে তাকিয়ে বলে, ওভাবে হেসো না চৈত্র, নিজেকে সামলানো মুশকিল হয়ে যাবে। রুমে তখন হুড়মুড় করে দিশা প্রবেশ করে, পিছনে তিতাস। না দেখেই ভয়ে কাব্য বারান্দায় প্রবেশ করে ওদিকে জিহাদ আর রুহানিয়া হাত ধরে দাঁড়িয়ে গল্প করছিল। কাব্যর হঠাৎ আগমনে দুজন দুদিকে ছিটকে দাঁড়ায়। সব মিলিয়ে বিচিবিচ্ছিরি এক ঘটনা। দিশা হড়বড়িয়ে বলা শুরু করে, সরি 2 দুলা ভাই, কাকি এক্ষুনি চৈত্রীকে নিয়ে যেতে বলেছে। আমি রুমে না ঢুকলেই কাকি চলে আসতো। রুহি আপু, তাড়াতাড়ি আসো। মামনি, আমিও আংটি পরবো। মামি সমুদ্রের মাথায় হাত বুলিয়ে বলল, তুমি যখন বড় হবে তখন তোমার বিয়ে ঠিক করব আমরা, তোমারও তখন এনগেজমেন্ট হবে। কিন্তু আমি তো বড় হয়ে সুইটহার্টকে বিয়ে করব। কাব্য ভাইয়া তাহলে সুইটহার্টকে আংটি পরালো কেন? শুভ্র হেসে বলল, তোর সুইটহার্ট এখন থেকে কাব্যের অর্ধেক বউ, বুঝেছিস? পরীক্ষা শেষ হলে তোর সুইটহার্টকে কাব্য একেবারে নিয়ে যাবে। বাকি সবাই হাসছে। সমুদ্র গাল নাক ফুলিয়ে তাকিয়ে আছে। সে রেগে গেছে, চিৎকার করে বলছে, আমার বউকে কাব্য ভাইয়া কেন নেবে? এবার তার রাগ পরিণত হয়েছে কান্নায়। সে ফ্লোরে বসে হাত পা ছুঁড়ে কান্না করছে আর বলছে, আমার সুইটহার্টকে কাব্য ভাইয়া কেন বিয়ে করবে? সুইটহার্ট তো আমার। আমি এখন বড় হয়ে কাকে বিয়ে করব? ওর কান্নায় থামাবে নাকি হাসবে কেউ বুঝতে পারছে না। সমুদ্র বারবার কাঁদতে কাঁদতে একই কথা বলে চলেছে। আমি কাকে বিয়ে করব এবার?